কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে পাকিস্তান ইতিমধ্যে সীমান্ত এলাকায় শত শত ট্যাঙ্ক মোতায়েন করেছে। এসব ট্যাঙ্কের চলাচলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ইসলামাবাদের সম্ভাব্য প্রতিরক্ষা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কয়েকটি ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র। সম্প্রতি করাচি বিমানবন্দরে অবতরণ করেছে তুরস্কের C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমান। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ইতোমধ্যে 6টিরও বেশি তুর্কি সামরিক বিমান অবতরণ করেছে। ফ্লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আঙ্কারা থেকে একাধিক সামরিক বিমান করাচি ও ইসলামাবাদে পৌঁছেছে, যেগুলোতে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, তুরস্ক ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতায় আবদ্ধ। পূর্বেও পাকিস্তান তুরস্ক থেকে বিভিন্ন সামরিক প্রযুক্তি ও অস্ত্র আমদানি করেছে। কাশ্মীর ইস্যুতে তুরস্ক বরাবরই পাকিস্তানের পক্ষ অবলম্বন করে এসেছে। এই প্রেক্ষাপটে তুরস্কের সাম্প্রতিক পদক্ষেপ ভারতীয় বিশ্লেষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এদিকে চীনও পাকিস্তানকে শক্তিশালী সামরিক সহায়তা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। স্কার্দু ও সোয়াত ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে চীনের আধুনিক PLF ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ভারতের রাফালে জেটের প্রযুক্তির তুলনায় অনেক উন্নত বলে দাবি করা হয়েছে। এছাড়াও চীন থেকে Jet-20 স্টেলথ ফাইটার জেট পাকিস্তানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছে পাকিস্তানের F-6, J-10 এবং JF-17 যুদ্ধ বিমান। সমগ্র পরিস্থিতি অনেকটা 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যখন তুরস্ক ইসলামাবাদকে সামরিক সহায়তা দিয়েছিল। চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক চিত্র দ্রুত পাল্টে যাচ্ছে। চীন ও তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে, এমনকি সৌদি আরবও ইসলামাবাদের প্রতি সমর্থন জানাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান সংঘর্ষ যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রায় সামরিক সংঘাতে রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা এখন এক অজানা অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দফা পরোক্ষ আলোচনা হয়েছে। আলোচনায় তেহরান আবারও জোর দিয়ে বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তারা কোনো আপোষ করবে না। একই কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি। তিনি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব, এই 3টি বিষয়ে ইরানের অবস্থান অপরিবর্তনীয়। ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এবং এটি কোনো আলোচনার বিষয় নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। সোমবার 28 এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার হল ইরানের রেড লাইন। তিনি সতর্ক করেন, এসব মৌলিক নীতির প্রতি সম্মান না দেখালে কোনো চুক্তি সম্ভব নয়। এদিকে ইসরায়েল কড়া অবস্থান নিয়েছে। দেশটি দাবি করেছে, ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার 27 এপ্রিল জিউইশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে বলেন, যে কোনো উপায়ে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করতে হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজস্ব সিদ্ধান্ত নেবে। ওমানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় কিছু অগ্রগতির আভাস মিললেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। তিনি লিবিয়ার উদাহরণ টেনে বলেন, ইরানকে সম্পূর্ণভাবে তার পারমাণবিক এবং রাসায়নিক কর্মসূচি বাতিল করতে হবে, অন্যথায় কোনো সমঝোতা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান তাদের অভ্যন্তরীণ নীতির উপর বাইরের কোনো চাপ বরদাস্ত করবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার কঠিন জবাব দেওয়া হবে। পাশাপাশি তিনি ট্রাম্প প্রশাসনের ওপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার মেনে নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা বিবেচনা করছে, তবে ইসরায়েল কোনো ছাড় দিতে নারাজ এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের কথাও বিবেচনা করছে।
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কাশ্মীরের ভিমবার্ড জেলার মানওয়ার সেক্টরে ভারতীয় এই কোয়াডকপ্টার ড্রোনটি ভূপাতিত করে। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজ জানায়, পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের নজরদারি প্রচেষ্টা প্রতিহত করে দক্ষতার সাথে কাজ করেছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা আমাদের প্রস্তুতি, সতর্কতা ও পেশাদারিত্বের বাস্তব উদাহরণ। এদিকে পেহেলগামের পর্যটন হত্যার ঘটনায় ভারত যখন পাকিস্তানকে দায়ী করছে, এমন এক উত্তপ্ত প্রেক্ষাপটে এই ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়েছে। গত 22 এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন, যা 2000 সালের পর কাশ্মীরে অন্যতম বড় হামলা হিসেবে ধরা হচ্ছে। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সংযুক্ত আরব আমিরাত, চীন, তুরস্ক, ইরান, সৌদি আরব ও জাতিসংঘ দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ইউএই এর উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন। চীন ও জাতিসংঘ দুই দেশকে সংলাপের মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানালেও ইরান সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাফ জানিয়ে দিয়েছেন, আমরা কোনো নতুন যুদ্ধ বা সংঘাত চাই না। সৌদি আরব পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং শান্তির জন্য কাজ করছে বলেও জানিয়েছেন। বর্তমানে দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আলোচনাই হতে পারে একমাত্র পথ, এমনটাই মত বিশ্লেষকদের। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে দফায় দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে দুই দেশের মধ্যে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে কোনো সময় বড় সংঘাতে জড়াতে পারে এই প্রতিবেশী দুই দেশ। এমন পরিস্থিতিতে জাতীয় স্বার্থে ঐক্যের ডাক দিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ তথা পিটিআই। সেই সাথে পিটিআই এর পক্ষ থেকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সর্বদলীয় বৈঠকের আয়োজনের দাবি জানানো হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, সোমবার 29 এপ্রিল সিনেটে পিটিআই এর পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে এখন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ইমরান খান যদি সর্বদলীয় বৈঠকে অংশ নিতে পারেন, তাহলে তা বিশ্বকে স্পষ্ট বার্তা দেবে যে পাকিস্তান একটি ঐক্যবদ্ধ জাতি। তিনি আরও বলেন, বর্তমান সংকট মোকাবেলায় সবার সম্মিলিত প্রচেষ্টাই প্রয়োজন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে নাৎসি মানসিকতার সাথে তুলনা করে তিনি দাবি করেন, ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দায়ী করছে, অথচ পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার। পিটিআই নেতা শিবলি ফারাজ ইমরান খানের টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বলেন, তিনি যদি মিনারে পাকিস্তানে জনসভা ও ওয়াগা সীমান্ত অভিমুখে পদযাত্রার ডাক দেন, তবে 1 কোটির বেশি মানুষ সাড়া দেবেন। পিটিআই নেতাদের রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে করা সব মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিও জানান। এদিকে ক্ষমতাসীন পিএমএলএন এর সিনেটর ইরফানুল হক সিদ্দিকী হামলাটিকে ফলস ফ্ল্যাগ অপারেশন আখ্যা দিয়ে বলেন, প্রতি 7 কাশ্মীরির বিপরীতে একজন করে ভারতীয় সেনা মোতায়েন থাকা অবস্থায় কিভাবে এমন বড় হামলা সম্ভব। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলেও ভারতের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং ভারতীয় অভ্যন্তর থেকেও মোদির নীতির বিরোধিতা বাড়ছে। 2019 সালে পুলওয়ামার হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। এরপর থেকে পাকিস্তান ও ভারতের সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে। উভয় দেশ একে অপরকে যুদ্ধের মতো পরিস্থিতির হুঁশিয়ারি দিচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর চরম উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গত মঙ্গলবার সংঘটিত এই হামলায় 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিক প্রাণ হারান। ঘটনার পর থেকে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় পাকিস্তান তার বাহিনীকে সতর্ক ও শক্তিশালী করেছে।
তিনি বলেন, আমরা আমাদের বাহিনীকে আরও সুসংহত করেছি, কারণ এখন একটি সামরিক আক্রমণের সম্ভাবনা অত্যন্ত প্রবল। পরিস্থিতির প্রেক্ষিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমরা তা গ্রহণ করেছি। ভারতের বিভিন্ন মহলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়ার দাবি জোরালো হচ্ছে, কারণ ভারত দীর্ঘদিন ধরেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তানের মদদ দেওয়ার অভিযোগ করে আসছে। উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে অতীতে দুবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এই উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে এগিয়ে এসেছে তুরস্ক। সোমবার আঙ্কারার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাংবাদিকদের বলেন, আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই তুরস্ক চায় পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার শান্তিপূর্ণ অবসান হোক। এরদোয়ান জানান, তুরস্ক এই সংকট নিরসনে উভয় দেশের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবং শান্তিপূর্ণ সমাধানের পথ বের করতে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। এদিকে সম্প্রতি করাচি বিমানবন্দরে অবতরণ করেছে তুরস্কের C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমান। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ইতোমধ্যে 6টিরও বেশি তুর্কি সামরিক বিমান অবতরণ করেছে। ফ্লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আঙ্কারা থেকে একাধিক সামরিক বিমান করাচি ও ইসলামাবাদে পৌঁছেছে, যেগুলোতে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, তুরস্ক ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতায় আবদ্ধ। পূর্বেও পাকিস্তান তুরস্ক থেকে বিভিন্ন সামরিক প্রযুক্তি ও অন্যান্য অস্ত্র আমদানি করেছে। কাশ্মীর ইস্যুতে তুরস্ক বরাবরই পাকিস্তানের পক্ষাবলম্বন করে এসেছে। এই প্রেক্ষাপটে তুরস্কের সাম্প্রতিক পদক্ষেপ ভারতীয় বিশ্লেষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় এই নতুন উত্তেজনা শুধু ভারত ও পাকিস্তানের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন কূটনীতিক বিশ্লেষকরা। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ও ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের জন্য সাক্ষাৎ যমদূত ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী। সর্বাধুনিক সব সামরিক অস্ত্র ব্যবহার করে শত শত হামলা চালিয়েও দমাতে পারছে না হুথিদের। এবার হুথিদের হামলা আতঙ্কে যুক্তরাষ্ট্রের একটি $60 মিলিয়ন মূল্যের আধুনিক যুদ্ধবিমান ডুবে গেল। লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে একটি FA-18E সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনার সময় একটি টো ট্রাক্টরও সাগরে পড়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা এড়াতে রণতরীটি যখন হঠাৎ দিক পরিবর্তন করে দ্রুত বাঁক নিচ্ছিল, তখন একটি FA-18E যুদ্ধবিমান USS ট্রুম্যান থেকে পড়ে যায়। ঘটনার পরপরই নাবিকরা যুদ্ধবিমানটি টেনে নিতে চেষ্টা করলেও ব্যর্থ হন। দ্বিতীয় এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে জানিয়েছেন, বিমানটি সম্পূর্ণরূপে সাগরে ডুবে গেছে। প্রায় $60 মিলিয়ন মূল্যের FA-18E যুদ্ধবিমানটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সব কর্মী সুস্থ রয়েছেন এবং কারো জীবনহানি ঘটেনি, তবে একজন নাবিক সামান্য আহত হয়েছেন। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, গত 5 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র হুথি গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত বিমান ও নৌ হামলা চালিয়ে যাচ্ছে। যদিও এসব অভিযানের ফলাফল নিয়ে দেশটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সৌদি আরব ভিত্তিক আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে, এসব অভিযানে কমপক্ষে 500 হুথি যোদ্ধা নিহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছেন। হুথি গোষ্ঠী দাবি করছে, তারা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে এবং মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্রের অন্তত 5টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে, যেগুলোর প্রতিটির মূল্য প্রায় $30 মিলিয়ন। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব আক্রমণ তাদের মূল সামরিক শক্তির কাছে পৌঁছতে পারেনি। বর্তমানে USS ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং নৌবাহিনীর দাবি, তারা এখনও পুরোপুরি মিশন পরিচালনার সক্ষমতা বজায় রেখেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে 3 দিনের একটি নতুন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, এই যুদ্ধবিরতি শুরু হবে 8 মে সকাল থেকে এবং চলবে 11 মে পর্যন্ত।
যুদ্ধবিরতির এই ঘোষণা এমন এক সময় এলো যখন রাশিয়া প্রতি বছর 9 মে ভিক্টরি ডে উদযাপন করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে অনুষ্ঠিত হয়। ক্রেমলিন জানিয়েছে, মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের প্রতি শান্তির বার্তা দিতে চায় এবং আশা করে কিয়েভ উদ্যোগকে সম্মান জানিয়ে যুদ্ধবিরতি পালন করবে, যদিও ইউক্রেন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব এর আগেও রাশিয়া দিয়েছিল। উদাহরণস্বরূপ, গত মাসে ইস্টার উপলক্ষে রাশিয়া 30 ঘন্টার একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তবে সেই সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছিল। ফলে আগের অভিজ্ঞতা থেকে ধারণা করা যায়, এই যুদ্ধবিরতি কেবল কাগজে সীমাবদ্ধ থাকতেই পারে। বিশ্লেষকদের মতে, এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে শুধুমাত্র মানবিক কারণ নয়, বরং কৌশলগত উদ্দেশ্যও থাকতে পারে। এই সময় রাশিয়া নিজেদের সৈন্যদের পুনর্বিন্যাস, রসদ সংগ্রহ এবং যুদ্ধের জন্য পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে। একইভাবে ইউক্রেনও পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে। রাশিয়া এই যুদ্ধবিরতির ঘোষণার পাশাপাশি আবারও শান্তি আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। মস্কো জানিয়েছে, আলোচনার লক্ষ্য হবে ইউক্রেন সংকটের মূল কারণসমূহ দূর করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা। তবে কিয়েভের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, শুধু যুদ্ধ থামানো নয়, বরং ইউক্রেনের ভূখণ্ডের পূর্ণ স্বীকৃতি ও স্বাধীনতা নিশ্চিত না হলে কোনো শান্তি আলোচনা সম্ভব নয়। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে। সেই থেকে যুদ্ধ চলছে টানা 2 বছরের বেশি সময় ধরে। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 2014 সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ ও ডোনবাস অঞ্চলের অংশবিশেষ। যুদ্ধের ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং কয়েক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক, মানবিক ও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে, তবে যুদ্ধবন্ধে দৃশ্যমান কোনো সমাধান এখনও সামনে আসেনি। এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে এটি কিছুটা স্বস্তির বাতাস এনে দিতে পারে, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর সাধারণ মানুষের জন্য। তবে প্রশ্ন রয়ে যায়, এটি কি শুধুই একটি প্রতীকী পদক্ষেপ নাকি প্রকৃত শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি সূচনা?